দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র আমাদের এই আলোচনায়। আজকে আমাদের আলোচনার মূল যে বিষয়টি ঠিক করা হয়েছে বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণ। দর্শক দীর্ঘদিন ধরেই বাজারের পরিস্থিতি কিন্তু খুব বেশি লাগামহীন অবস্থার মধ্যেই রয়েছে বলা চলে, এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তির মধ্যেই রয়েছেন বিভিন্ন ধরনের পণ্যের মূল্য নিয়ে, এবং সেই ব্যাপারটি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ আলিম আখতার খান, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক আমাদের সাথে আরও আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের অনুষ্ঠানে। আমরা সরাসরি যেতে চাই এই জনতন্ত্র গণতন্ত্রের এই আজকের বিষয়ের উপর। প্রথমে আমি মোহাম্মদ আলিম আখতার খান আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, খুব সুনির্দিষ্টভাবে দুটি পণ্যের বিষয়ে একটু কথা বলি। গত 6 নভেম্বর পেঁয়াজের উপরে কাস্টমস যে শুল্ক 5% এবং রেগুলেটরি শুল্ক 5%, অর্থাৎ 10% পুরোটাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আবার আলু আমদানিতে 25% শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে। যদি দুটো পণ্য ধরেই আপনার কাছে একটু জানতে চাই, আপনারা অনেকগুলো একই সাথে বাজারে আপনারা কাজ করেন মাঠ পর্যায়ে, আবার সরকারের অনেকগুলো স্টেক হোল্ডারের সাথেও আপনারা যুক্ত আছেন, সেই ক্ষেত্রে বাজার এক ধরনের দেখভাল করার দায়িত্বটা আপনাদের উপরেই পড়ে। এই যে পরিস্থিতি, শুল্ক কমানোর পরেও কিন্তু আলু এবং পেঁয়াজের যে দাম এটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, আপনাদের পর্যবেক্ষণ কি কারণ কি হতে পারে? এই বিষয়টা নিয়ে প্রথমত পেঁয়াজটার বললে, পেঁয়াজ আমাদের বিশেষত গত সাম্প্রতিক সময়ের দুটো বন্যায় এটা বাংলাদেশের প্রায় 25 থেকে 30% অঞ্চল জলমগ্ন হয়েছিল এবং উৎপাদন ব্যাহত হয়েছিল। তার একটা প্রতিফল এই পেঁয়াজের বাজারে পড়েছে, এবং পরবর্তীতে শুল্ক কমানোর ফলেও বিশেষত আমাদের পেঁয়াজের আমদানিটা করতে হয় ভারত থেকে, এবং 3টা বন্দর দিয়ে, একটা এর মধ্যে বড় বন্দর দিয়ে আসে সোনা মসজিদ, এরপর হিলি দিয়ে, আর সামান্যতম আসতো এবার ওখান দিয়ে আমি খবর নিয়েছি যে আসেনি, সেটা হলো বেনাপোল দিয়ে। তো সেখানে অ্যাভারেজে প্রতিদিন 100 থেকে 120 ট্রাকের মতো পেঁয়াজ আসতো। তো আমি নিজে গিয়ে সোনা মসজিদ গিয়ে দেখেছি পেঁয়াজগুলোর মধ্যে প্রায় 50% পেঁয়াজের মধ্যে 1/3 ব্যবহার অযোগ্য। ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এরকম পেঁয়াজ কেন হচ্ছে, তো ওনারা বলছিলেন যে যেখান থেকে পেঁয়াজটা সাপ্লাই হচ্ছে সেখানে পেঁয়াজগুলা একটু ভেজা, এবং পরিবহনের কারণে সেটা এই 3 ভাগের 1 ভাগ আস্তে আস্তে ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে যে পেঁয়াজটার যে পরিমাণ আমরা আনি তার 1/3 কমে যাওয়ার কারণে এলসি মূল্য বেড়ে যাচ্ছে, সেটা বাজারে প্রভাব পড়ছে। আমি নিজেই দেখেছি পেঁয়াজগুলো নিম্নমানের, ওই 3 ভাগের 1 ভাগ, এটা একটা কারণ। দ্বিতীয়ত যে আপনার আলুর কথা বললেন, আলুর আমাদের এবার কোল্ড স্টোরেজগুলো যে আলু রক্ষিত হয় সেখানে প্রথমত একেবারে আর্লি স্টেজে 23 থেকে 25 টাকার মধ্যে আলু রাখা হয়েছিল। পরবর্তীতে এটা প্রায় 29 টাকা 30 পর্যন্ত রাখা হয়। এটা মূলত একটা আমার কাছে মনে হয়েছে এর পরেও কোল্ড স্টোরেজের ভেতরে একটা হাত বদল হয়েছে, যে কারণে সেখানে এই হাত বদলের ফলে পেঁয়াজের দামটা বেড়ে গিয়েছে। সেকেন্ডলি, কোল্ড স্টোরেজ থেকে যেই পরিমাণে পেঁয়াজ বাজারে আসার কথা তাতে একটা নিয়মিতভাবে এটা আসেনি, এর ফলেও এটা বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হবে যে আসেনি কেন? আমরা জেলা প্রশাসক এবং জেলা এগ্রিকালচার যে ডিডি, ওনাদের মাধ্যমে এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সম্প্রতি একটা সভায় উচ্চস্তরের, যেখানে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আমিও ছিলাম, সেখানে
এই বিষয়টা যখন আসলো আমাদের মাননীয় কৃষি সচিব মহোদয় তখন বললেন যে আলু বের করার একটা সমস্যা হচ্ছে ওখানে অনেক বীজ আলু আছে, ফলে বীজ আলু বের করলে পরে বীজের সংকট দেখা দিতে পারে। সুতরাং এই আলুটা স্পর্শকাতর বিষয় এবং বের করার ক্ষেত্রে এখানে যেটা খাবার আলু তা করতে গিয়ে যাতে বীজের সংকট না হয় সেদিক দেখতে গিয়ে এই সমস্যাটা কিছুটা তৈরি হতে পারে উনি আশঙ্কা করছেন। তো আমার কাছে মনে হয়েছে যে সেটা হলেও খাবার আলু আমাদের পর্যাপ্ত পরিমাণ কি নেই, তা কি এটা নেই, এই বিষয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের সাথে কৃষি বিপণন অধিদপ্তর এবং আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছি, তাদের তথ্য নেবার চেষ্টা করছি আমরা। রিয়েলি আমাদের আরও ভেতরে যেতে হবে যে এটা কতটুকু আপনার আমরা সেগ্রিগেট করতে পারি যে বীজ আলুটা যাতে আলাদাভাবে থাকে এবং খাবার আলুর যাতে আমরা সঠিক ডাটা পেতে পারি। তো আমি যখন জয়েন করি তখন বস্তুত আপনার মানে এটা সবাই মানে অনেকটা জানে, তা হলো তখন ডিমের মূল্য ছিল অত্যাধিক, ফলে আমাদের ডিমের দিকে নজর দিতে গিয়ে এই আলুর দিকে নজরটা কমেছে কিনা এটা একটা ফ্যাক্টর হতে পারে। এবং হয়তো একটা সুবিধাভোগী গোষ্ঠী, একটা মুনাফাখোরী গোষ্ঠী অথবা এর সাথে আলুর সাথে যুক্ত ব্যক্তিরা তখন ডিম থেকে নজরটা সরিয়ে ওই দিকে দিয়েছেন। আর আরেকটা বিষয় হলো যে আমাদের যে পলিটিক্যাল চেঞ্জ, যে 5ই অগাস্টের চেঞ্জটা কিন্তু স্বাভাবিক চেঞ্জ ছিল না। যেভাবে একটা সরকার থেকে আরেকটা সরকার পরিবর্তিত হয় স্বাভাবিকভাবে, এটা তা ছিল না। না থাকার ফলে ছাত্র জনতা তাদের একটা প্রথমত কোটার দাবি চলে গেল একটা রাজনৈতিক দাবিতে। আমরা একটু রাজনীতিতে আসব, তার আগে আমরা একটু আমাদের আরেকজন অতিথি মোস্তফা কামাল, আপনি শুনলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বললেন তার উত্তরটি। আপনার কাছে আমি ওনার উত্তর ধরেই যে প্রশ্নটি জানতে চাচ্ছি যে এখানে মাঠ প্রশাসন কি একেবারে নাজুক অবস্থায় আছে, না তারা আসলে দায়িত্ব পালন করছে না? কি মনে করেন আপনি সাংবাদিক হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে? জি, আমার মনে করার দু ধরনের বিষয় আছে। ধন্যবাদ আপনাকে। গণমাধ্যম কর্মী হিসাবে অবজারভেশন আছে, আবার আমি নিজেও তো একজন ভোক্তা, আপনিও ভোক্তা, ডিজি মহোদয় নিজেও ভোক্তা। এখন ওনাদের সংগঠনের নাম শুনতে বা প্রতিষ্ঠানের নাম শুনতে একটু বেসরকারি বেসরকারি মনে হয়, কারণ ভোক্তাদের অধিকার নিয়ে তারা কাজ করেন। তো আবার দুঃখজনক বিষয় হচ্ছে ভোক্তাদের কোনো অ্যাসোসিয়েশন নাই, তারা সংগঠিতও না। অ্যাসোসিয়েশন আছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন, জি কনজিউমার্স অ্যাসোসিয়েশন, কিন্তু ওখানে যে সবাই আমাদের মতো মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা একদম ফাংশনাল ভোক্তা যারা যারা করেন, কান্নাকাটি করেন, ওই ভোক্তা শ্রেণীকুল ওখানে নেই। তো এরকম একটা অবস্থায় নাম সুন্দর ভোক্তা অধিকার, কিন্তু এই অধিকার সত্য, কিন্তু অধিকারের ফল অথবা প্রতিফলন ঘটানোর মতো ওই সাংগঠনিক শক্তি ভোক্তাদের নেই। কিন্তু সেটা দেখার একেবারে রাষ্ট্রীয়ভাবে এখতিয়ার ওনাদের, ওনারা চেষ্টা করছেন, কোনো সমস্যা নেই। তো ওনার কথার মধ্য দিয়ে যেটা পরিষ্কার করে এসেছে যে আরও ভিতরে যেতে হবে। তো আরও ভিতরে বলতে কত ভিতরে? আরেকটা কথা এসেছে হাত বদল। তো একসময় আমরা যেটা দেখেছি গত 15 বছর 7 মাস টানা অনেকগুলো হাতের কারসাজি, তাদের অজু ঠিক থাকুক আর না থাকুক, তাদের অজুহাতটা বড় ঠিকঠাক মতো থাকে। তারা এটা বিভিন্ন সময় অ্যাড্রেস করার চেষ্টা করেছেনও। তো গত আপনি ধরলে 3.5 মাস। মোস্তফা কামাল, আপনি কি মনে করেন যে মধ্যস্বত্বভোগীর যে কথাটি ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বললেন, সেই মধ্যস্বত্বভোগী পরিবর্তন হয়েছে না ওই মানুষগুলো পরিবর্তন হয়েছে? ওই মধ্যস্বত্বভোগীটা আমি আরো ছোট করে বলার চেষ্টা করেছিলাম। নানান হাত বদল হলেই একটা জিনিসের দাম বাড়ে, অর্থাৎ বাড়ানোর যত ধরনের রাস্তা আছে ওই হাতগুলো ভালো করে জানে। তো আমরা এদেরকে মিডলম্যান বলি, আদর করে আবার মধ্যস্বত্বভোগী বলি। আসলে এরও একটা চক্র, আর চক্রের যেটা আমরা বাজারে এখন খুব চলছে, সবাই এই শব্দটার সাথে পরিচিত, ইংরেজি হলো এটা বাংলা মনে হয় সিন্ডিকেট।
তো এরকম অবস্থায় তাদের খুব ওই রকম ফাংশন কিন্তু বোধহয় সুযোগও নাই এই সিন্ডিকেট ধরার। এর আগে আমরা যেটা দেখেছি, ওনার আগেও যিনি ছিলেন তিনি কখনো কখনো ধরাধরির কাজেও গেছেন, কখনো কখনো আবার দরাদরি বন্ধ করেছেন, দাম ধরে দিয়েছেন, কোনোটাই কিন্তু টেকসই হয়নি। আপনার বোধহয় মনে থাকার কথা, গত রোজার ঈদে বা রোজার ঈদের আগে পরে রোজার মাস পুরোটা মাংসের দাম দরাদরি শুরু বন্ধ, যে ধরাধরি হবে। খলিলের মাংসের একটা বিষয় আমরা দেখেছি, পুরো মাস খলিলের মাংসের ক্যাম্পেইন চলেছে। ওর মধ্যে রাজনীতি ছিল। কেন ছিল? একটা রাজনৈতিক সরকার ছিল ক্ষমতায়, তাদের এখানে নানান ক্যাম্পেইনের বিষয় ছিল, বিজ্ঞাপনের বিষয় ছিল, প্রচারের বিষয় ছিল। এই সরকার কিন্তু এই সরকারের জন্য কাজ করছে না, কাজ করছে ভবিষ্যৎ সরকারের জন্য। অর্থাৎ প্রেক্ষাপটটা কিন্তু একেবারেই ভিন্ন। এই ক্ষেত্রে ওনার বা ওনাদের কিন্তু কোনো দলীয় দায়িত্ব পালন করতে হচ্ছে না, খলিলের মাংসের দোকানে ছুটাছুটি করার দরকার হচ্ছে না। তারা চেষ্টা করছেন। এই হাতগুলো কমেছে আমাদের কাছে যেটা তথ্য, বা চেহারা বদল হয়েছে, কিন্তু সংখ্যায় কমেছে, কিন্তু ফাংশনালি জিনিসপত্রের দাম কিন্তু কমছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেভাবে একটা চাপ প্রয়োগ করা আশা করা হয়েছিল, রাজনৈতিক দলগুলো কিন্তু যেখানে সরকার থেকে বলা হচ্ছে অবিলম্বে নির্বাচন দেওয়া হবে, তারা অবিলম্বের ব্যাখ্যা চায় যে অবিলম্বে মানে কতদিন। সরকার বলে শিগগিরই হবে, তারা জানতে চায় শিগগিরই কতদিন। কিন্তু তারা কিন্তু জানতে চায় না চালের দামটা কমবে কবে, আটার দাম কমবে কবে। এর মধ্য দিয়ে যেটা হয়ে যাচ্ছে, ওনারা আটার দিকে নজর দিলে চালের দিক বেনজরে থাকে, বেখবরে থাকে। ওইদিকে চালের কারবারে যারা আছেন তারা যা ঘটানোর ঘটিয়ে নেন, সুন্দর মতো করে ঘটিয়ে নেন। এতে কিন্তু একটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা অত্যন্ত সংগঠিত এবং অত্যন্ত ইফেক্টিভ। তারা হয়তো কখনো কখনো ওনাদেরকে অসহায় করে ফেলেন। এরপরে আমাদের এখানে আপনি খেয়াল করবার বিষয়, পণ্যমূল্য বা বাজার পরিস্থিতিতে চারটা মন্ত্রণালয় কিন্তু একদম সরাসরি ইনভলভ, একটু একটু না, কিন্তু সরাসরি ইনভলভ এবং খুব সম্পৃক্ত একটা আরেকটার সাথে। ওই ক্ষেত্রে অর্থ, বাণিজ্য, কৃষি এবং খাদ্য, ওনাদের কিন্তু ঘটনাচক্রে সবগুলোই দেখতে হয়। দায়িত্ব বিশাল, কিন্তু শুধু ভোক্তাদের অধিকার, অধিকার কি কি রকম কত প্রকার ওইসব মধ্যে তারা থাকছেন না। সবার সাথে একটা তাদের কম্বিনেশন আছে, যোগাযোগ আছে, রাখতে হয়, কিন্তু কুলাচ্ছেন না। তো মানুষ তো, রাজনৈতিক দলগুলো জানতে চায় নির্বাচন কবে। বেশিরভাগ মানুষের কিন্তু জিজ্ঞাসা হচ্ছে জিনিসপত্রের দাম কমবে কবে, কমে না কেন। এই কেনর জবাব কিন্তু ওনারাও ঠিক পরিষ্কার করে দিচ্ছেন না। আর যেটা দিচ্ছেন, বিগত বন্যার কথা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলছেন, অবশ্যই এগুলো সত্য, কিন্তু মানুষ কিন্তু 15 বছর 7 মাস এগুলো শুনতে শুনতে কবে শুধু জানতে চায়, ইতিহাসটা জানতে চায় না, কিন্তু প্রেক্ষিতটাও খুব বুঝতে চায় না। তো এখানে আবার সাদা চোখে যেটা গণমাধ্যম কর্মী হওয়ার দরকার নাই, ভোক্তা অধিকারের ডিজি হওয়ার মতো এত বড় পদ দরকার নাই, সাদা চোখেই বোঝা যায় যে হাত কমলেও হাত বদলের কাজটা ঠিকভাবে হচ্ছে, হাত কমলেও বাজারে যে কারসাজি সেটা কিন্তু ঠিকঠাক মতোই চলছে। তার উপর রয়েছে কতগুলো ডিস্টার্ব। তিনি যেটা ভারতের কথা বলছেন, ভারত আপনাকে খুব সমাদর করবে, খুব সহযোগিতা করবে, অন্তত বর্তমান পরিস্থিতিতে সেটা আশা করা একটু কঠিন। নিজস্ব ক্যাপাসিটিতেই করা দরকার আছে। একটা বিষয় কিন্তু ডিজি মহোদয় খুব সুন্দর করে এনেছেন, সেটাও খুব অনুসন্ধানী সাংবাদিকতার দরকার নাই। একটা এলাকায় মানুষ কিন্তু জানে কিছু কিছু ঘটনা। কোল্ড স্টোরেজ বলতে আমরা সচরাচর বুঝি যে ওখানে আলু থাকে, কিন্তু ঘটনাচক্রে ওখানে ডিমও থাকে। এই তথ্যও কিন্তু এসেছে, গোপন থাকেনি। তার উপর এখন যে চক্রান্তগুলো চলছে, এগুলোও কিন্তু স্পষ্ট, সাদা চোখে দেখা যায়। আজ আপনি খবর পাচ্ছেন সাভারে অথবা আশুলিয়ায় গন্ডগোল পাচ্ছে কি নিয়ে? শ্রমিকরা দাবিটা কি? বেতনের। কয় মাস প্রশ্ন করলে সরে যায়, ঠিক দাবিটা মেনে নেওয়া হয়, ঘণ্টাখানেক পরে তারা আবার নামে। ঠিক সমতলের এই ঘটনার সাথে সাথে কিছুক্ষণ পর শুনবেন পাহাড়ের খবর, যে ওখানে নানানজন নানান বাহিনী নেমে গেছে। ঠিক ওইটা শেষ হতে না হতেই আপনি খবর পাচ্ছেন 7 কলেজ নেমে গেছে। 7 কলেজ থামতে না থামতেই আপনি শুনতে পাচ্ছেন জগন্নাথ নেমে গেছে। অর্থাৎ ইস্যু বা দাওয়াই ট্যাবলেট খাওয়ানোর মতো মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এগুলো অ্যাড্রেস করা সম্ভবত প্রধানত আইনশৃঙ্খলা বাহিনীর কাজ, এটা ওনাদের কাজ না। কিন্তু এগুলোর একটা ইফেক্ট কিন্তু ওনাদের ভুগতে হয়, জবাব দিতে হয়। জবাবটা আবার সুন্দর করে কিন্তু আসে না, নানান অজুহাত তাদেরও খুঁজতে হয়, পরিস্থিতি ব্যাখ্যা দিতে হয়। কিন্তু যারা ভোক্তা, যারা কান্দে, ঘরে বিলাপ করে, কেউ কেউ হয়তো বা শরমে লজ্জায় চোখটা আড়ালে মোছে,
আপনি মাথাপিছু আয়ের কথা শুনিয়েছেন 15 বছর 7 মাস, মাথার সামনে যে তার বউ বাজার খোঁজে, গত বছর কয়েক ধরে একটা বউ বাজার শব্দ আছে যে ওখানে মহিলারা অল্প দামে জিনিসপত্র বিক্রি করে, প্র্যাকটিক্যাল কিন্তু তা না। আপনি মাথার পেছনে একটা আয় দেখিয়ে দিচ্ছেন, মাথার সামনে সে ট্রাক দেখে, কেউ কেউ অথবা মুখটা তখন ঢাকে মাস্ক দিয়ে। এই যে একটা বেদনা, এটা কিন্তু এক ধরনের বদদোয়া। তো এই বদদোয়াটা কিন্তু পড়ে যায়, উপরের দিকে যায়, তারা হয়তো বিলাপ করে। জি, এবং এই পরিস্থিতি কিন্তু যে বড় ধরনের গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটি বলা হচ্ছে হয়ে গেছে, তার পিছনে যতগুলো কারণ ছিল, অন্যতম কারণ ছিল কিন্তু বাজারের যে আমরা বলেছি ছাত্র আন্দোলন, বারবার বলছি ছাত্র আন্দোলন। তো ছাত্র বলতে আমরা ছাত্রীও বুঝলাম, শিক্ষার্থী। দেখা গেল যে ছাত্রর সাথে তার মা আসছে, এরপরে ছাত্র আন্দোলন বলছি, মা তো ছাত্র না। ছাত্রর সাথে পানির বোতল নিয়ে তার বাবা এসেছেন, আলটিমেটলি সেটা হয়ে গেল গণ আন্দোলন, ছাত্র গণ আন্দোলন। তো অন্যতম কারণ শুধু ওই যে চাকরির কোটা আর খাতা কলমের হিসাব না, এখানে বেদনা যোগ হয়েছে অনেক, বিশেষ করে বাজার পরিস্থিতি, আলুর কেজি কত, এটা জনে জনে আলোচিত। হয়তোবা সবাই মিলে স্লোগান দিয়ে রাস্তায় নামে না, কিন্তু ওইটা কিন্তু বড় রকমের বদদোয়া, অর্থাৎ অভিশাপ, অর্থাৎ এক ধরনের বিতৃষ্ণা, অশ্রদ্ধা। তো দিনে দিনে পরিস্থিতিটা যে এদিকে যাচ্ছে, যদি অবিশ্বাস থাকে সেটা কিন্তু কাবার হয়, অশ্রদ্ধা থাকে সেটাও কাবার হয়। একসময় আমি আপনাকে শ্রদ্ধা শুরু করব, সরি বলে, ইংরেজিতে সরি বলবো, বা বাংলায় দুঃখিত বলে কোলাকুলি করব। কিন্তু যখন ঘৃণার ক্ষেত্র হয়ে যায়, এখনও কিন্তু বাজার পরিস্থিতি নিয়ে মানুষ অসন্তুষ্ট। ওই কারণেই আবার না, ঘৃণা না, কিন্তু এবারটা যে সরকার পারছে না কেন, আঙ্গুলটা সরকারের দিকে যাচ্ছে। আপনার এই প্রশ্নের উত্তরটি নিব আমরা। একটি বিষয় আজকে হয়েছে, আপনি জানেন স্বাস্থ্য উপদেষ্টার যে ভিজিট ছিল আজ পঙ্গু হাসপাতাল, অর্থাৎ অর্থোপেডিক হাসপাতালে, সেখানে একটি আন্দোলন চলছে। আমরা একটু সেই জায়গায় আমাদের সহকর্মী রয়েছেন, আমরা একটু তার কাছে এখনকার অবস্থা জেনে আসতে চাচ্ছি। দর্শক, যেই আগারগা যেই অংশটি রয়েছে শিশু মেলা থেকে আগারগা পর্যন্ত, এই অংশে কিন্তু অর্থোপেডিক হাসপাতালের সামনে শিক্ষার্থীরা, জুলাই বিপ্লবে আহত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং তাদের পরিবাররা কিন্তু সড়ক অবরোধ করে আন্দোলন করছেন, এবং সেখানে দিনভর আন্দোলন হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সব কিছু মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও সেখানে গিয়েছিলেন। আমরা একটু জেনে আসতে চাই এখনকার পরিস্থিতি। সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। জুবায়ের সানি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জুবায়ের সানি, এই মুহূর্তে কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? তারা সারাদিন কিন্তু এই জায়গাটিতে আজ অবস্থান করছিলেন, আপনার কাছে কি তথ্য আছে? দেখুন জুনায়েদ, 10 ঘন্টা হতে চললো তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন, এবং যারা আন্দোলন করছেন তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত রয়েছেন তারা, এবং দেখতে পাচ্ছেন যে তারা রাস্তায় শুয়ে রয়েছেন। ঘটনার সূত্রপাত সকালের দিকে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন পঙ্গু হাসপাতালে, এবং তার সঙ্গে এখানে যারা আহত, যারা চিকিৎসা দিচ্ছেন তারা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি কথা না বলে সে সময় চলে যান। এর পরবর্তীতেই তারা কিন্তু আন্দোলনে নামেন, এবং তাদের যে অভিযোগ যে তাদের যে চিকিৎসা সেটি তারা ঠিকভাবে পাচ্ছেন না। এছাড়াও তাদের যে অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল সেগুলো তারা পাননি, এমন নানা দাবি তাদের রয়েছে। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার এভাবে চলে যাওয়াটা আসলে তাদের বেশি ব্যথিত করেছে, যেটা তাদের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে। এখন যে বিষয়টি, তারা কয়েকটি দাবি তারা তুলছেন যে 4 জন উপদেষ্টার এখানে এসে তাদের কথা শুনতে হবে। এর মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা যেমনি রয়েছে, তেমনি তথ্য উপদেষ্টা নাহিদ রয়েছেন, তেমনি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ রয়েছেন, এবং সমাজ কল্যাণ উপদেষ্টা। তাদেরকে এখানে আসতে হবে এবং তাদের কথা শুনতে হবে। এবং অন্যতম একজন সমন্বয়ক হাসনাত এখানে এসেছিলেন, সেও বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাই আসলে কাজ হয়নি। কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টারা কখন আসবেন বা তারা কি আদৌ আসবেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন যারা আহত রয়েছেন তারা কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছেন, এবং মধ্যরাত হতে চললো, এবং কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে দাবি যেটি রয়েছে সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন, এবং অবশ্যই এখানে স্বাস্থ্য উপদেষ্টার আসতে হবে। যদি তিনি না আসেন তাহলে তার পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন। তো মোরসাল জুনায়েদ, যেটি বলছিলাম
বলছিলাম যে এখন কিন্তু প্রায় 10 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু যারা আহত যারা রয়েছেন জুলাই গণবিপ্লবে তারা কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছেন এবং সেটি কিন্তু আসলে বলা যায় যে তাদের স্বাস্থ্যের জন্য একটি হুমকি হিসাবে দেখা দিতে পারে। এবং সেই কারণে কিন্তু এখানে যারা রয়েছেন তারা দাবি জানাচ্ছেন যে 4 জন উপদেষ্টার কথা তারা যে বলছেন সেই 4 জনকে এখানে আসতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তো আসলে পূরণের আশ্বাস দিতে হবে। আমি যদি এখানে একটু দেখাই যে অনেকে কিন্তু হুইল চেয়ারে রয়েছেন, অনেকের চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, অনেকে নানাভাবে আহত হয়েছেন এবং আপনি জানেন যে জুলাই বিপ্লবে কিন্তু অনেকে বিভিন্নভাবে আহত হয়েছেন এবং যারা এখানে আহত যারা রয়েছে তারা কিন্তু খুবই বলা যায় যে মারাত্মক আহতরাই এখানে এতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মূল যে অভিযোগটি যে তাদের চিকিৎসা ব্যবস্থা যেটি উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করার কথা ছিল সেটি পূরণ করা যায়নি এবং সেটি আসলে তারা পাননি। আমি যদি একটু দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা আসলে মূলত কি দাবিতে রাস্তা অবরোধ করেছেন এবং আপনাদের উন্নত চিকিৎসার কথা যেটি বলা হচ্ছিল সেটি আপনারা আসলে পাচ্ছেন কি? একটু বলবেন আসলে আপনারা কি দাবিতে? আমাদের দাবি এখন আমরা অনেক মানুষই বলছে আমাদের দাবি, কিন্তু এখন আমরা বলতে চাই না। আমরা 12টার পরে একটা নিউজ আসবে, তার আমরা সবাই আমাদের কি দাবি সেটা আমরা প্রকাশ করব। আপনাদের চিকিৎসা আসলে কিরকম চলছে? আমার চিকিৎসা ভালো চলতেছে না এখানে। তারা বললে আমাদের চিকিৎসা যা করছে এখানে শেষ। শুনছিলেন যে তাদের উন্নত চিকিৎসা তারা পাচ্ছেন না এবং তাই চিকিৎসা নিয়ে তাদের নানা অভিযোগ রয়েছে। এবং আজকে যখন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এই হাসপাতালে আসেন তখন কিন্তু সেখানে তাকে ঘিরে ধরেন এখানে যারা আহতরা রয়েছেন এবং তার পরবর্তীতে তার সঙ্গে তারা কথা বলতে চান, কিন্তু তিনি কথা না বলেই চলে যাওয়াতে আসলে বিক্ষুব্ধ হয়ে তারা রাস্তা অবরোধ করেন এবং সেই অবরোধ এখনো কিন্তু চলছে। তো জুনায়েদ, এই ছিল আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জুবায়ের সানি। দর্শক, আমরা দেখছিলাম যে পঙ্গু হাসপাতাল অর্থাৎ জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা কি দাবি নিয়ে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেখান থেকে ঘুরে আসলাম। দর্শক, সময় হলে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণ নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাচ্ছি আমাদের যে অতিথি আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খানের কাছে। জনাব আলিম আক্তার খান, আপনি প্রথম অংশে বলছিলেন যে যখন ডিমের দিকে আপনাদের অধিক মনোযোগ ছিল সেই সুযোগে আসলে এক ধরনের সুযোগই বলা চলে, আলু এবং পেঁয়াজের এই দিকটায় মূল্য বৃদ্ধির জায়গায় চলে যাওয়া গিয়েছে ব্যবসায়ীরা বা বাজার, যেটাই বলেন। আমার প্রশ্নটি হচ্ছে জনাব আলিম আক্তার খান, আমাদের এই যে ষড়ঋতুর দেশ, আমাদের মৌসুমি ভিত্তিক যে ফলনগুলো হয় এটি একটি নির্দিষ্ট মৌসুমেই হয় সব কিছু, এবং প্রত্যেকটি বিষয়ই অর্থনীতিবিদ বা গবেষকরা কিন্তু এক ধরনের প্রেডিকশন করেন, তারা কিন্তু এক ধরনের ধারণা দেন। সেই জায়গাগুলো আসলে কতটা আমলে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার পরবর্তী পরিকল্পনাটি করে? এটা আপনি যা বলছেন এটা করা সঙ্গত, তবে একটা সমাজে বা একটা রাষ্ট্রের অন্যান্য যারা আছেন, এই যে ব্যবসায়ী বা উৎপাদক, সরবরাহকারী, পরিবহন, সবাইকেই এখানে এগিয়ে আসা উচিত। প্রফিট করবেন, দ্যাট শুড বি উইদিন দ্য মার্জিন, লজিক্যাল মার্জিন। আমি 3 মাস হলো হয়নি, এখনও আসলাম। আমার কাছে মনে হয়েছে এটা একটা সুস্থ মুক্ত বাজার নয়, এই ধরনের অসুস্থতা আছে। এই অসুস্থতাই আমাদের ভোক্তাদের নাগালের বাইরে দ্রব্যমূল্যকে নিয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ করা উচিত এবং আমার অধিদপ্তরের এটাতে ভূমিকা রাখা উচিত এবং আমাদের অধিদপ্তর ভূমিকা রাখছে। এখানে মনে হয় আরেকটা বিষয়, এক ধরনের জানার গ্যাপ আছে। ভোক্তা অধিদপ্তর কাজ করে থাকে যেমন নকল দ্রব্য, ভেজাল দ্রব্য, বাজার মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক লাভ, তারপরে জীবনহানিকর কোনো বিষয় যদি খাদ্যের সাথে জড়িয়ে যায় সেগুলো নিয়ে, এবং এর সাথে সার্ভিসগুলো নিয়ে যদি। কিন্তু আমরা প্রায় শুনে থাকি যে সিন্ডিকেট বা এই ধরনের কালোবাজারি, স্মাগলিং, তারপরে আপনার
কিন্তু এই সিন্ডিকেট বা এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ ক্ষমতা আইন রয়েছে, সেই বিশেষ ক্ষমতা আইনের বিষয়ে আমরা বিভক্তকে প্রায় বলে থাকি, কিন্তু আফটার 74 স্টিল অ্যালাইভ, এবং এটার মূলত প্রয়োগ করবেন জেলা প্রশাসক মহোদয় আইনে, এবং তাকে সহায়তা করবেন অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো, পার্টিকুলারলি এসপি সাহেব এবং ওনার টিম। আর ভোক্তা অধিকারের কাজ বললাম। এখন আমার কাছে প্রায়ই অনেকেই বলে থাকেন যে এগুলা সিন্ডিকেটের বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। তো মূলত সিন্ডিকেটের বিষয়ে ভোক্তা অধিকারকে কোনো অধিকার দেয়া হয়নি। এটা জেলা প্রশাসন ওনার এখতিয়ারের মধ্যে আছে, বিশেষ ক্ষমতা আইনে সেই অনুযায়ী কাজ করবেন এবং তার সাজাটা আছে। আবার আমাদেরকে যে ক্ষমতা দেয়া আছে সেখানে একটা অংশ আছে ফৌজদারি অংশ। ফৌজদারি অংশের মধ্যে জরিমানা আছে, জেল আছে এবং অথবা উভয়ই আছে। এরপরে আছে একটা দেওয়ানি অংশ। কেউ যদি ক্ষতিগ্রস্ত হন যে ভোক্তার দ্রব্যের ব্যবহারের কারণে, তাহলে তিনি দেওয়ানি ক্ষতিপূরণও করতে পারেন। থার্ড বিষয়টা আছে প্রশাসনিক বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। সেখানে আছে কেবলমাত্র জরিমানা তাৎক্ষণিকভাবে, আমরা সেই কাজটাই করছি। এখন হয়তো প্রশ্ন হবে, তাহলে এই যে মধ্যস্বত্ব বা যারা বাজার কারসাজি করে সে বিষয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন? এখন সেগুলোকে আমরা পরোক্ষভাবে ব্যবস্থা নিয়ে থাকি। যেমন ডিমের বেলায় যেটা বললাম, বারবার বলছি, যখন আমরা বসে বললাম যে কেন দাম বাড়ছে, তখন আমরা আলোচনায় পেলাম যে এখানে মধ্যস্বত্ব বেশি হওয়াতে উৎপাদক থেকে পাইকারি বাজারের মধ্যবর্তী স্থানে দাম বেড়ে যাচ্ছে। তখন আমাদের একটা আপনার রিকোয়েস্ট বলেন বা মেজারমেন্ট বলেন, আমরা বলেছি না, এবার কোনো মধ্যস্বত্ব রাখা যাবে না, সরাসরি আপনারা সাপ্লাই দিবেন। এবং তারা কাপ্তান বাজারে এবং ঢাকার তেজগাঁতে সাপ্লাই দেওয়া শুরু করলেন। সেদিন থেকে দারুণভাবে দাম কমে গেছে। এখন অন্যান্য ক্ষেত্রেও এরকমের একটা মধ্যস্বত্ব রয়ে গেছে, সেটা আমাদের ডিমের মতো করে যেভাবে দেওয়ার কথা সেভাবে নয়। যেমন এই মুহূর্তে দুটো বিষয়ের দাম একটু বেশি আছে, পেঁয়াজ এবং আলু। সেটাতে আপনার পেঁয়াজটা বললাম যে ওই আমদানির শুল্ক কমিয়ে, ডিউটি কমিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু মানহীন পেঁয়াজ আমাদের বাজারে ঢুকে যাওয়ার কারণে এলসি মূল্যটাই বেড়ে যাচ্ছে এবং সেটাও করছে। এর সাথে আবার যুক্ত আছে, আমি যেটা জানতে পারলাম, পরিবহনে বলা হচ্ছে যে একটা অংশ যুক্ত থাকার কারণে পরিবহনে এভারেজে প্রতি ট্রাকে 2 থেকে 3 হাজার টাকা বেড়ে যায়। এই টাকাও ওই দ্রব্যের মধ্যে ঢুকে যায়। ফলে এটা আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করা অতি অবশ্যই উচিত বলে মনে করি। এবং সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আমি মিটিংও করেছিলাম চাঁপাইনবাবগঞ্জে, তারা কথা দিয়েছেন এবং তারা কাজ করছেন। বলেছেন যে এই পরিবহনে এই 3,000 টাকার যে অতিরিক্ত, সেটা কমানোর বিষয়ে তারা সিরিয়াসলি কাজ করবেন। যে পরিবহন নিয়ে আসবো আমরা পরের বছর। জনাব মোস্তফা কামাল, আপনি শুনছিলেন আলিম আক্তার খান যে বিষয়টি বলছেন, আমি একটু যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে ডিমের যে বিষয়টি, এটি কিন্তু গণমাধ্যমে ভোক্তা অধিকারের সহযোগিতায় দেখা গিয়েছে যে মোবাইলের SMS এর মাধ্যমে দাম বেড়ে যাচ্ছে মুরগির বাচ্চার, ফিডের, ডিমের বিভিন্নভাবে, এবং সেটি কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে তারা এনেছেন। অন্যান্য যে পণ্যগুলো কথা বলা হচ্ছে বাজারে এখন দাম বেশি, আলু পেঁয়াজ ছাড়াও যদি অন্য কোনো পণ্যের কথা বলেন, সেই জায়গাটিতে আসলে কি একই ব্যবস্থা তারা নিতে পারেন কিনা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ভোক্তা অধিকার সবসময় তাদের একটি জনবল শূন্যতার কথা বলে থাকে। এখানে তিনি আলিম আক্তার খান যেটি বলছেন যে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকের একটি বড় ধরনের ভূমিকা আছে। আপনি কি মনে করেন যে আসলে মাঠ পর্যায়ে যারা রয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে সেই শক্তিশালী ভূমিকাটি নেওয়া হয় না? কিছুটা তো অবশ্যই। আপনি একটা ভালো জায়গায় হাত দিয়েছেন। ডিজি মহোদয় হয়তো পুরোটা পরিষ্কার করেননি। ভোক্তা অধিকারের নিজস্ব বাহিনী কিন্তু খুবই ছোট্ট। কোথাও একটা অভিযানে যাবেন, একজন ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, সাথে কয়েকজন কর্মকর্তা যাচ্ছেন, আপনার পুলিশিংয়ের কাজটা কিন্তু তাদের সহায়তা নিতে হয় পুলিশের কাছ থেকে, অথবা মাঝে মধ্যে র্যাবের দ্বারস্থ হন, চাহিদা মাত্রই দেয় যদ্দূর আমরা জানি। অর্থাৎ ধার নিতে হয়, হাওলাত করার মতো নিতে হয়। এই বাহিনীটা তাদের নেই। আবার নাম তাদের অধিকার হলেও ভোক্তা অধিকার, তাদের নিজস্ব অধিকারেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, পরিপূর্ণ না তাদের অধিকারটা। তার উপর তাদের কাজের আওতা কিন্তু মোটামুটি পরিষ্কার। তারিখটা ঠিক মতো আছে কিনা একটু বলতে পারি, তা হলো
একটা রাষ্ট্রে নানা অর্গান থাকে কাজের, ফলে এই ভোক্তা অধিকারের ক্ষেত্রেও বাস্তবায়নের ক্ষেত্রেও জেলা প্রশাসন, মন্ত্রণালয়, অন্যান্য অধিদপ্তরগুলো, যেমন আমরা প্রাণী সম্পদের মাধ্যমে একটা তথ্য পেয়ে থাকি, আবার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে মূল্য পেয়ে থাকি, সেই মূল্য অনুযায়ী আমরা মাঠে নামি। এখন সবগুলো যদি সিনক্রোনাইজ ওয়েতে আমরা কাজ করতে পারি, তাহলে এক্ষেত্রেও কিছু পরিস্থিতি চেঞ্জ করা সম্ভব। কিন্তু সেটি এই আলিম আক্তার খান যেটি বলছেন, এই বিষয়টি যে স্টেক হোল্ডাররা রয়েছে তাদেরও তো তাদের সাথে দায়িত্ব পালন করার কথা। আপনি কি মনে করেন তারা আসলে করেন সেই দায়িত্ব পালন? কিছু তো অবশ্যই করেন। তিনি যেটা বলছিলেন যদির উপর, এটা যদির উপর নির্ভর করে কিছুটা। ওনাদের মূলত কাজ হচ্ছে পণ্যের মেয়াদটা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, সুনির্দিষ্ট এগুলো পরিষ্কার। কিন্তু আমি যদ্দূর চোখ বুলিয়েছি তাদের কাজে, পরবর্তী যে ফৌজদারি অংশটুকু ওটা পরিপূর্ণ না, তাদের কারো না কারো সহায়তা নিতে হয়। যেমন ধরেন পরিবহনের কথা আসলো, পরিবহন কিন্তু আরেকটা মন্ত্রণালয়ের অধীনে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেও না। অর্থাৎ এই ক্ষেত্রে রোগটা কিন্তু আবার সেখানে স্বরাষ্ট্রের একটা ভূমিকা রয়েছে, যেহেতু পুলিশিং আছে। মাঠ পর্যায়ে পুলিশিং এখন কতটা শক্তিশালী আপনি মনে করেন? এমনিতেই শক্তিহীন, শক্তিশালী তো নয়, শক্তিহীন। তার উপর হচ্ছে তারা বাড়তি কাজ, এটা ওনাদের যে কাজটা, এটা পুলিশের জন্য সাম্প্রতিক সময়ে খুবই বাড়তি কাজ। এখানে মাথায় নেওয়ার বিষয়টা হচ্ছে রোগটা বড় জঘন্য, অসুখটা অনেক গভীরে। এই অসুখ সারানো কিন্তু এখন আর মেডিসিনের জায়গায় নেই, হোমিওর জায়গায়ও নেই, ঝাড়ফুঁক দেওয়ার জায়গায়ও নেই। বাস্তবতার নিরিখে এটা কিন্তু সার্জিক্যাল কেস। অর্থাৎ সার্জিক্যাল কেসে কী করণীয় এটা আমরা মোটামুটি বুঝি, সার্জিক্যাল ফাংশন তাদের নেই। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে সামনেই কিন্তু রোজা, একটা রিহার্সাল কিন্তু আমরা খেয়াল করছি, একটা টেনে আনতে আর একটা ছিঁড়ে যায়। আলুর দিকে যান, পেঁয়াজ থেকে যায়, ওখানে আর একটা উৎপাত, পেঁয়াজে ধরেন ডালে চলে যায়। তো আমাদের স্বাভাবিক জীবনে চাল ডাল এগুলো কিন্তু খুব স্পর্শকাতর, খুবই স্পর্শকাতর। ওষুধেরটা কিন্তু দেখবেন যে আওয়াজ হতে হতে 3-4 দিন লাগে, ওষুধের যে দাম বেড়েছে। কারণ এতই প্রয়োজনীয়, আমি শুধু স্লিপ দেই আর ওষুধটা কিনি, কত বাড়লো ওইটাও খবর রাখি না। কিন্তু খাদ্যপণ্য যেগুলো, সব ভোগ্যপণ্য না, বিশেষ করে খাদ্যপণ্য, চাল ডাল তেল, যেগুলো একদম অল্প হলেও যার প্রত্যেকে লাগে, তো একটা সময় পর্যন্ত আপনি এগুলো নানান দাওয়াই দিতে পেরেছেন। চালের দাম বেড়েছে তো আটা খান, আটার দাম বেড়েছে তো ভাত খান, ভাত কমান তো আলুর দিকে যান। এগুলো কিন্তু এখন আর চলছে না, মানুষ বিরক্ত, চরম বিরক্ত মানুষ। যেটা বলছিলাম, এই একটা ক্ষোভে কিন্তু আন্দোলনটা গণ আন্দোলন হয়ে গেছে, ছাত্র আন্দোলনটা। তো এখন কিন্তু ওগুলোর আর সুযোগ নাই, এখন সার্জিক্যাল কেস। এই সার্জিক্যাল কেস, আপনার এই সূত্রটি নিয়ে আমরা বিরতির পর আবারও আসবো আপনার কাছ থেকে। দর্শক, সময় হলো একটি বিরতির, আমরা ফিরছি আলোচনায়, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের বিষয় বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণ। এই বিষয়ে আমরা কথা বলছি স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত অতিথিদের সাথে। আমরা আলোচনার সূত্র ধরে মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত যে আলোচনা আমাদের মধ্যে হলো, এইখানে আসলে আপনি কি মনে করেন যে বাজারের যে ব্যবস্থাপনা এবং মূল্য নিয়ন্ত্রণ, এই সার্বিক ব্যবস্থাপনাটা ঠিক করার জন্য কোন কোন দিকে আসলে করণীয় আছে? যদি সেটি ভোক্তা পর্যায়ে বলি, ব্যবসায়ী পর্যায়ে বলি, প্রশাসন পর্যায়ে বলি, কার আসলে কি ভূমিকা রাখা? অবশ্যই ভূমিকা রাখার অনেক কিছু আছে। ওই ভূমিকা রাখতে দেওয়ার সুযোগ তৈরি করারও একটা বিষয় আছে। প্রথমত ওনারা যেই কাজ করছেন সেটা তো বলেছি, একটা সীমিত পরিসরে তাদের কাজটা। ওই ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলি, 5 আগস্টের পরে 7-8 তারিখে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন বাজার পরিদর্শনে গেলেন, হঠাৎ করে জিনিসের দাম কমে গেল। ওইটাও ভালো লক্ষণ না যে ফিজিক্যালি আপনি গেলে কমে যাবে, আপনি চলে আসার পর আবার বেড়ে যাবে, সেটা সলিউশন না। ওই ক্ষেত্রে একটা রাজনৈতিক সম্পৃক্ততা দরকার আছে। রাজনীতিবিদরা অর্থনীতিবিদ না হলেও অর্থনীতির কাজ করে দিতে পারেন। কারণ আমরা যাদেরকে বলছি খুঁজে দেখতে হবে, গভীরে যেতে হবে, রাজনীতিবিদরা কারণে কারণে গভীরেই থাকেন, সবাইকে চেনেন, তারা কাকে কি ট্রিটমেন্টটা দিতে হবে এটা তারা ভালো করে জানেন। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে গণহারে ব্যবসায়ীদের সমালোচনা না করা। মাথায় নিতেই হবে বাংলাদেশের অর্থনীতি অংশটুকুই শুধু বলেন, রাজনীতিতে তো অবশ্যই অর্থনীতির একটা ফাংশন আছে। শুধু অর্থনীতি বা বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদেরকে যদি একটু সংযুক্ত করা যায়, কোন ব্যবসায়ী? ফড়িয়া ব্যবসায়ী না, অর্থাৎ যাদের বিনিয়োগ আছে, দায়বদ্ধতা আছে, যারা কর্মসংস্থান তৈরি করেছেন দেশে। একটা হিসাবে দেখা যায় দেশের
82% উপরে কিন্তু অবদান ব্যবসায়ীদের। তো তাদেরকে আমরা গণহারে তাচ্ছিল্য করব, গালমন্দ করব, এটা সুখকর নয়। তাদের নিরাপত্তা দিতে হবে। কি নিরাপত্তা? বিনিয়োগের নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ, এবং তারা যে প্রোডাকশন করছেন সেটা যেন কন্টিনিউ করতে পারেন, ওই পরিবেশও দিতে হবে। তো সেই ক্ষেত্রে দিতে হবে দাবির মতো না, এটা দেয়ার কর্তৃপক্ষ কিন্তু দুটা। আর শেষ অংশে যদি আপনি একটু বলেন সংক্ষেপে, যদি রাজনীতিবিদ বললেন, ব্যবসায়ীদের কথাও বললেন, প্রশাসনের করণীয় কি? প্রশাসন তাদেরকে আয়ত্ত করে নিতে হবে। প্রশাসন একা পারছে না যে, বা কাজ হচ্ছে না, সেটা তো পরিষ্কার, সেটা নিয়ে কিন্তু আর বিতর্কের কিছু নাই। সরকার শত সাধ্যভাবে চেষ্টা করছে, চেষ্টার কোনো কমতি করছে না। একটা করে আরেকটা টান পড়ে যায়, এদিক দিয়ে যায় ওইদিকে চলে যায়, অর্থাৎ চোখের ইশারা লাগছে না ইদানিং আর সিন্ডিকেট যাদেরকে বলি, অথবা ইশারাটা দেয়াই থাকে। অর্থাৎ অতি মুনাফার দিক থেকে সরে আসতে হবে ব্যবসায়ীদের, প্রশাসনকেও নজর রাখতে হবে এবং রাজনীতিবিদদের একটি শক্তিশালী ভূমিকা থাকার প্রয়োজন আছে, ব্যবসায়ীদেরকে গালমন্দ করে নয়। জি, ধন্যবাদ মোস্তফা কামাল। আমরা একটু জনাব আলিম আক্তার খান আপনার কাছে সবশেষ প্রশ্ন নিয়ে আসতে চাই, যেটি মোস্তফা কামাল ইতিমধ্যেই বলে দিয়েছেন। সামনে রোজা আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নানান ধরনের আশ্বাসও দেওয়া হচ্ছে। ভোক্তা অধিকার কি ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে বা রাখবে, কি পরিকল্পনা আছে বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য? পার্টিকুলারলি যেটা আগের ধারাবাহিকতায় বলছিলাম, যেই চেতনায় 5ই আগস্টের পরিবর্তনটা হলো, এই চেতনা আমাদেরকে ধারণ করতে হবে সবাইকে। কিছু লোক থাকবে হয়তো বা এর সাথে একমত হবে না, সেটা হবে অত্যন্ত নগণ্য। আদারওয়াইজ আমি বলবো যেই চেতনা নিয়ে, যেই দাবিগুলো নিয়ে যে এই পরিবর্তনটা এলো, সেই চেতনা ধারণ করে আমরা যদি সবাই যার যার কাজে এগিয়ে যাই, সম্পৃক্ত হই, তাহলে এই পরিস্থিতির অনেক উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব। আর রোজার কথা বলছেন, রোজাতে কিছু জিনিসের চাহিদা বেশি থাকে, যেমন ছোলা, তারপরে আপনার খেজুর, এর সাথে ভোজ্য তেল, আবার এখানে পোশাকও আসে শেষ 10 দিনে, এগুলো হয়। এই ক্ষেত্রে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সভাতেও ছিলাম, ওনারা পরিকল্পনা করে ইতোমধ্যে ভোজ্য তেল আমদানির শুল্ক এবং ডিউটি কমিয়ে দিয়েছেন, এবং আমাদের যারা আমদানিকারক আছেন, বৃহৎ আমদানিকারকরা, এরা তার সাথে এক হয়ে এখনই আমদানি করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা যদি কাজ করে, রোজাতে সবাই আমরা স্বস্তিতে থাকতে পারবো বলে মনে করি। ঠিক খেজুরের ক্ষেত্রেও তাই, ছোলার ক্ষেত্রেও তাই। পোশাকের বিষয়টা আপনার ভাবছেন মন্ত্রণালয়, আমরা আশা করি যে এখন যদি আমরা অ্যাকশানে চলে যাই, এবং যাওয়ার প্ল্যান আছে, সেদিন অর্থ মন্ত্রণালয় মিটিংয়েও এগুলোর যেখানে যেখানে দরকার শুল্ক প্রয়োজনীয় ক্ষেত্রে আরও কমিয়ে আনার একটা প্রতিশ্রুতি আছে। তো আশা করছি যে এটা আমাদেরকে একটা ফলাফল দিবে। আর অন্যদিকে আমার ভোক্তা অধিকারের ক্ষেত্রে সাংবৎসরিক একটা ক্যালেন্ডার করা যায় কিনা এরকম বলছিলেন। ব্যক্তিগতভাবে আমি এটার সাথে একমত। ভোক্তা অধিকার আমরা বলছি যে নেক্সট উইকের জন্য, নেক্সট ইয়ারের জন্য আমরা মৌসুম ভেদে যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করি তার বাজারজাতকরণ, সংরক্ষণ এবং যথাসময়ে বাজারে আনা, বের করে আনা, সেই ডিজাইনটা আমাদের করে নিতে হবে, পরিকল্পনাটা করে নিতে হবে, সেটা আমরাও করব। পাশাপাশি আর আমার ব্যক্তিগত একটা ধারণা হলো যে কোল্ড স্টোরগুলোতে আমরা একটা প্রদর্শনী রাখতে পারি, যেখানে মজুদ কী পরিমাণ আছে, কোন ধরনের পণ্য এবং তা কবে কখন কত ছাড়া হচ্ছে আর কত মজুদ আছে, সেটা যাতে যে কেউ স্বচ্ছভাবে দেখতে পারে, তার একটা ব্যবস্থা করা। বাজারে, আমাদের বাজারগুলোতে যাতে একটা প্রদর্শনী থাকে সবসময়, যেটা আমরা দোকানভিত্তিক বলছি, দোকানভিত্তিকের বাইরে বড় ধরনের একটা বাজার প্রদর্শনী করে ভোক্তারা এবং আগ্রহী ক্রেতারা যাতে সহজেই বুঝতে পারে কোন জিনিসের দাম কখন কত যাচ্ছে। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বাজার পরিস্থিতির একটা উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ এবং পরিবর্তন আসবে, যেটা আমাদের ভোক্তাদের সহায়তা করবে, এটা আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলিম আক্তার খান এবং মোস্তফা কামাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। দর্শক, বাজার ব্যবস্থাপনা এবং মূল্য নিয়ন্ত্রণ এই বিষয়ে আমরা আলাপ করছিলাম আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল।